আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, অপারেশন ডেভিল হান্ট, গাজীপুরে এ পর্যন্ত গ্রেপ্তার ৬৫। দেশব্যাপী শুরু হওয়া সেনাবাহিনীর অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে ৬৫ জনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি। গত রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে গাজীপুর জেলা পুলিশ। এরপর জানাবো, যারা দেশকে অস্থিতিশীল করবে তাদেরই গ্রেপ্তার করা হবে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজীপুরের ঘটনায় অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। যারা দেশকে অস্থিতিশীল করবে অপারেশন ডেভিল হান্টে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে থাকতে চায় না নির্বাচন কমিশন, বললেন সিসি। প্রধান নির্বাচন কমিশনার সিসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে থাকতে চায় না নির্বাচন কমিশন। আজ দুপুরে নির্বাচন কমিশন বিটের সংগঠক আরএফডির সাংবাদিক হুসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জানাবো, সাবেক সিসি বিচারপতি আব্দুর রৌফ মারা গেছেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিসি বিচারপতি আব্দুর রৌফ ৯২ মারা গেছেন। ইনালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। রোববার ৯ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার একান্ত সহকারী তাওহিদ হাসান ২ মাস ধরে তিনি অসুস্থ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিচারপতি আব্দুর রব তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদ রৌফের পিতা বলে জানিয়েছেন। এদিকে ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ সুখী, সমৃদ্ধ, শক্তিশালী হবে বললেন বিএনপি নেতা কাকন। রাষ্ট্রকাঠামো সংস্কারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ৩১ দফা ঘোষণা করেছেন তা বাস্তবায়ন হলে বাংলাদেশ সুখী, সমৃদ্ধ ও শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠবে। আজ বিকেলে কটিয়াদী উপজেলা সদর বাস স্ট্যান্ডে রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেছেন এই বিএনপির নেতা। এবং সর্বশেষ জানাবো, বন্দুকযুদ্ধে ভারতীয় ২ সেনাসহ নিহত ১৪। সাত সকালে বন্দুকযুদ্ধে ভারতীয় ২ সেনাসহ অন্তত ১৪ জন নিহত হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের ছত্তিশগড়ে বিজাপুর জেলায় ১২ জন মাওবাদী এবং ২ সেনা সদস্য নিহত হয়েছে। এনকাউন্টার চলাকালীন ২ জওয়ান প্রাণ হারানোর পাশাপাশি অপর ২ জন সেনা সদস্য নিহত হয়েছে। তাদের শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কর্মকর্তা জানিয়েছে, নিরাপত্তা কর্মীদের একটি দল যখন মাওবাদী বিরোধী অভিযান চালাচ্ছিলেন সে সময় ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকায় একটি জঙ্গলে বন্দুকযুদ্ধ শুরু হয় এবং এ পর্যন্ত ২ জন সেনা সদস্য নিহত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। অপারেশন ডেভিল হান্ট, গাজীপুরে আটক ৬৫। দেশব্যাপী শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে সেনাবাহিনীর হাতে গাজীপুরে ৬৫ আওয়ামী লীগ নেতা আটক হয়েছেন। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি। শনিবার ৮ই ফেব্রুয়ারি রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করেছে গাজীপুর জেলা পুলিশের হাতে সোপর্দ করা হয়। রোববার ৯ ফেব্রুয়ারি সকাল ৯:৩০টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবেরের সাদেক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট এখন পর্যন্ত সকাল ৯টা পর্যন্ত ৬৫ জন গ্রেপ্তার হয়েছে। সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উস্কানিতে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের অনেক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গাজীপুরে গতকাল ২৫ শিক্ষার্থীকে ভয়ানকভাবে কুপিয়ে আহত করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এদের হাত থেকে বাঁচার জন্য শিক্ষার্থীরা গতকাল একটি বড় ধরনের সমাবেশ করেছে এবং সেখান থেকে আওয়ামী লীগকে আলটিমেটাম দেওয়া হয়েছে। এরপরই অপারেশন ডেভিল হান্ট শুরু করে সেনাবাহিনীর সদস্যরা। এরপরই আওয়ামী লীগ
ধরতে শুরু করেছে সেনাবাহিনীর সদস্যরা। অপারেশন ডেভিল হান্টের কারণে আপাতত আওয়ামী লীগের নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছে বলে জানা যাচ্ছে। অনেকেই বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলছে। তারা বলছে আওয়ামী লীগকে যারা দেশ থেকে তাড়িয়েছে তাদেরকে শান্তিতে দেশে থাকতে দিবে না, তাই তারা দেশজুড়ে নৈরাজ্য চালাবে। এমন কয়েকটি অডিও ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যারা দেশকে অস্থিতিশীল করবে গ্রেপ্তার হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজীপুরের ঘটনায় অনেককেই আইনের আওতায় নেওয়া হয়েছে। যারা দেশকে অস্থিতিশীল করবে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার ৯ ফেব্রুয়ারি সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। গত শুক্রবার ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে পতিত ফ্যাসিবাদী সরকারের মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয় অপারেশন ডেভিল হান্টের অভিযানের। এরপর শনিবার ৮ ফেব্রুয়ারি রাত থেকেই সাঁড়াশি অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা কর্মকাণ্ড শুরু করেছে। তারা রেড দিচ্ছে, অবৈধ অস্ত্র ধরার চেষ্টা করছে। সেনাবাহিনী সাধারণ জনগণের জানমাল নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত হয়েছে। সারা রাত অভিযান চালিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। ছাত্র জনতার উপর হামলার ঘটনায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে এ পর্যন্ত আমাদের হাতে আসা সর্বশেষ তথ্য অনুযায়ী ৬৫ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান। তারা বলছে যারাই দেশকে অস্থিতিশীল করেছে, যাদের সম্পর্কে আমরা তথ্য পেয়েছি তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে। আর এই গ্রেপ্তারের ঘটনায় যারাই বাংলাদেশকে অস্থিতিশীল করবে তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে থাকতে চায় না কমিশন বললেন সিসি। প্রধান নির্বাচন কমিশনার সিসি এম নাসির উদ্দিন বলেছেন, কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে থাকতে চায় না কমিশন। রোববার ৯ ফেব্রুয়ারি দুপুরে নির্বাচন কমিশন বিটের সংগঠন ও আরএফইডির সাংবাদিক জাকির হোসেন বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সব কথা বলেছেন। এম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা দরকার। নির্বাচন কমিশনের উপর রাজনৈতিক নিয়ন্ত্রক বন্ধ করতে হবে। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছি। অসুবিধা আসে সেগুলো মোকাবেলা করতে হবে। আমরা এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। তিনি আরও বলেছেন, সবাইকে সঙ্গে নিয়ে আমরা নিরপেক্ষ ভূমিকায় থাকতে চাই। ইলেকশন কমিশনকে কেউ কিছু বললে আমার গায়ে তীরের মতো বিধে। সিসি আরও বলেছেন, সব জায়গায় মত বৈধতা থাকতে হবে। ভিন্নমত মানেই বিপক্ষ নয়। একই বিষয় ভিন্নমত থাকবে, এটা সহজ হিসাব। এই জিনিসটা অনেকেই মানতে পারেন না। তবে নানা বিষয়ে আমার অভ্যাস আছে। আমাকে নিয়ে আলোচনা করলে ধরে নিব কোনো ঘটনা বা সমস্যা রয়েছে, তখন নিজেকে শুধরে নেব। তিনি আরও বলেছেন, সবাই তালি বাজাতে বাজাতে দেশটার ১২টা বাজিয়েছে। তালি বাজানো আমাদের ভুলে যেতে হবে। সবকিছুর কাজ করতে হবে বাস্তব ভিত্তিতে, বাস্তবতার ভিত্তিতে সবকিছু দেখতে হবে। একজন কথা বলল আর আমি তালি বাজাতে থাকলাম, এটা যাতে আর না হয় যে একজনের কথায় দেশ চলল আর সেভাবেই তালি বাজলো, তাহলে কিন্তু আর দেশের মানুষের ভালো হলো না, সব ওই তালির পক্ষেই গেল। সাবেক সিইসি বিচারপতি আব্দুর রৌফ মারা গেছেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি বিচারপতি আব্দুর রৌফ ৯২ মারা গেছেন। ইনা লিল্লাহি ওয়াইনা ইলাইহি রাজিউন। রোববার ৯ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার একান্ত সহকারী তাওহিদ জানান, ২ মাস ধরে তিনি অসুস্থ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিচারপতি আব্দুর রৌফ তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদ রৌফের পিতা। বিচারপতি মোহাম্মদ রৌফ ১৯৯০ সালের ২৫শে ডিসেম্বর থেকে ১৯৯৫ সালের ১৮ এপ্রিল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যানও ছিলেন। পঞ্চম সংসদ নির্বাচনের আগে সেই
অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রথমবারের মতো ৩ সদস্যের ইসি পায় বাংলাদেশ। বিচারপতি সুলতান হোসেন খান সরে যাওয়ার পরদিনই সিইসি হিসেবে যোগ দেন বিচারপতি মোহাম্মদ আব্দুর রব। নির্বাচন কমিশনার আমিনুর রহমান খান কয়েকদিনের মাথায় পদত্যাগ করলে তার জায়গায় আসেন বিচারপতি সৈয়দ মিসবাহউদ্দিন হোসেন। তার সঙ্গী হন আগের কমিশনার বিচারপতি নইমুদ্দিন আহমেদ এবং এই কমিশনের অধীনে পঞ্চম সংসদ নির্বাচন হয় ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি। সেই নির্বাচনে বিএনপি ১৪০ এবং আওয়ামী লীগ ৮৮ আসন পায়। অন্তর্বর্তীকালীন সরকারের ওই সময়ে রোপ কমিশন নির্বাচনী আইনের ব্যাপক সংশোধন আনে। জারি করা হয় নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান অধ্যাদেশ। বহুকাঙ্ক্ষিত সেই নির্বাচন করে প্রশংসিত হলেও ১৯৯৪ সালে বিএনপির শাসনামলে মাগুরা উপনির্বাচন নিয়ে বিতর্কিত হন সিইসি রৌফ। মেয়াদ শেষ হওয়ার ৮ মাস আগেই সিইসির পদ ছেড়ে বিচারপতি আব্দুর রৌফ ফিরে যান আবার আদালতে।